নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বকোষ বাংলায়। দেশের কথা, দশের কথা। আমি পলাশ। আজকে আমাদের এই ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হয়তো অনেকের কাছে এখনো অজানা একটা আহ আদো আদো ব্যাপার রয়েছে, একটা আলো ছায়া ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে সঞ্জয় গান্ধীর মৃত্যু রহস্য। অনেকেই জানেন যে এর জন্য দায়ী হয়তো ইন্দিরা গান্ধী। ব্যাপারটা কতটা সত্যি, কতটা মিথ্যে, অ্যাকচুয়ালি ওনার মৃত্যু কি হয়েছিল, ওনার মৃত্যু কতটা ইম্প্যাক্ট ফেলেছিল, মৃত্যুর আগে উনি কি কি কাজ করেছিলেন, উনি বেঁচে থাকলে আজকে দেশের অবস্থা কিরকম হতো, বা মৃত্যুর পরেও কি রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছিল, পুরো ব্যাপারটা নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে। তো চলুন শুরু করা যাক। তো আজকের আমাদের আলোচনা হচ্ছে সঞ্জয় গান্ধীর মৃত্যুর রহস্য। মেইনলি এটা দুর্ঘটনা না ষড়যন্ত্র, সেই নিয়ে আমরা আলোচনা করবো। তো তার আগে আমাদের একটু বোঝা দরকার কি হয়েছিল ওই দিনটা। একটা সকাল, একটা দুর্ঘটনা। সঞ্জয় গান্ধীর মৃত্যু কি রহস্য কতটা রয়েছে, এর ভেতরে কি দুর্ঘটনা রয়েছে নাকি মৃত্যু মানে হত্যা রয়েছে, সে ব্যাপারটা। 23শে জানুয়ারি 1980 সালে সকাল 8টা বেজে 10 মিনিটে দিল্লির সাবরজাং বিমানবন্দর থেকে আকাশে ঘূর্ণায়মান অবস্থায় একটা ছোট প্লেন, যেটা নতুন আনা হয়েছিল, সে ব্যাপারে আমি একটু পরে আলোচনা করছি কি প্লেন পুরো ব্যাপারটা। এবং সেই প্লেনটাই নিচে পড়ে যায়, ওটা গাছের উপর পড়ে যায়, এবং উনি সহ আরো একজন যিনি পাইলট ছিলেন, ওনার সঙ্গে আরো একজন, তারা দুজনেই মারা যান। এই সময় 33 বছর বয়স ছিল সঞ্জয় গান্ধী যখন মারা যান। এবার একটু আমরা শুরু করব সঞ্জয় গান্ধী কে, সেই জায়গাটা থেকে। সঞ্জয় গান্ধীর ব্যাপারে যদি বলতে চাই তাহলে সঞ্জয় গান্ধী কে ছিলেন। সঞ্জয় গান্ধী 14ই ডিসেম্বর 1946 সালে দিল্লিতে জন্ম নেন। ওনার বাবার নাম ফিরোজ গান্ধী, মায়ের নাম ইন্দিরা গান্ধী। ফিরোজ গান্ধীর সঙ্গে ইন্দিরা গান্ধীর সেরকম ভাবে খুব সম্পর্ক ছিল না। সন্তান হওয়ার পরে সঞ্জয় গান্ধী ছিলেন ছোট ছেলে। ওনার দাদা ছিলেন হচ্ছে রাজীব গান্ধী, যিনি পরবর্তীকালে প্রধানমন্ত্রী হয় ইন্দিরা গান্ধী পরবর্তী সময়। কিন্তু প্রথমত এটাই কথা ছিল যে যদি সব ঠিকঠাক থাকতো, উনি যদি বেঁচে থাকতেন, তাহলে কিন্তু সঞ্জয় গান্ধী প্রধানমন্ত্রী হতেন ইন্দিরা গান্ধী পরবর্তী সময়। যাই হোক, সেসব পরের কথা। কিন্তু ছোটবেলা থেকেই কিন্তু, বা ছোটবেলা বা কৈশোর সময় থেকেই কিন্তু এই সঞ্জয় গান্ধীর মধ্যে একটা অটোমোবাইল নিয়ে একটা আকর্ষণ ছিল। উনি গাড়ি চালাতে, গাড়ি তৈরি করতে, বা গাড়ির ব্যাপারে ওনার একটা একটা সফট কর্নার ছিল। তো ওনার একটা ইচ্ছাই ছিল যে ছোটবেলা থেকে বা মিডিল এজ থেকেই একটা ওনার ইচ্ছা ছিল, বা কিশোর বয়স থেকে ওনার ইচ্ছা ছিল যে উনি একটা দেশীয় কোম্পানি বানাবেন, অটোমোবাইল কোম্পানি, যেখান থেকে পরবর্তীকালে গাড়ি তৈরিও হয়। সেই কোম্পানি 1971 সালে ফাইনালি উনি তৈরি করেন, এবং সেই কোম্পানির নাম হচ্ছে মারুতি লিমিটেড। আপনারা অনেকেই জানেন, বা অনেকে জানেন না যে মারুতি কোম্পানি কিন্তু এনার হাত ধরে তৈরি হয়েছিল ইন্ডিয়াতে। এবং ইন্ডিয়ার কিন্তু প্রথম অটোমোবাইল বা দেশীয়, কমপ্লিটলি দেশীয় কোম্পানি যদি বলা হয় অটোমোবাইলে, সেটা কিন্তু ছিল কিন্তু মারুতি লিমিটেড। মারুতির নামটা কোথা থেকে আসে? মারুতি হচ্ছে হনুমানজির নাম। তো সেখান থেকে উনি এই নামকরণটা করেন। ইন্দিরা গান্ধীর খুব ঘনিষ্ঠ উপদেষ্টা হিসাবে ছিল, ফার্স্ট হ্যান্ড বলা যায়। এমার্জেন্সির সময়ও পুরো আইডিয়া দেওয়ার পেছনে কিন্তু ইনিই ছিলেন, মানে সঞ্জয় গান্ধী ছিলেন। তো এই ব্যাপারেও অনেক কনস্পিরেসি তৈরি হয় পরবর্তীকালে। 33 বছরের বয়সের মধ্যে কিন্তু উনি কিন্তু একটা ভালো রকমের জননেতা হিসাবে জনপ্রিয়তা পেয়েছিলেন অনেকের কাছে নেগেটিভ ভাবে। যাদের ইম্প্যাক্ট বেশি হয় যে কোনো জায়গায়, তো তাদের একটা নেগেটিভ ফ্যান বেস তৈরি হয়, একটা পজিটিভ ফ্যান বেস তৈরি হয়, এটা সবসময় হয়। তো এখানেও তার আলাদা কিছু হয়নি ব্যাপারটাতে। সঞ্জয় গান্ধী উত্থান বা প্রভাব যদি বলা হয়, 23 বছর বয়সে উনি আমি ভারতের নিজস্ব গাড়ি বানাবো এই জিনিসটা বলেন, এবং তার কয়েক বছর পরে উনি কিন্তু সেটা বানিয়েও ফেলেন। 1975 সালে এমার্জেন্সি ঘোষণায় ইন্দিরা গান্ধীকে মেইন পরামর্শ যিনি দিয়েছিলেন, তিনি কিন্তু সঞ্জয় গান্ধী, তার ছেলে, ছোট ছেলে। আর ওনার এই সময়ের মধ্যে ওনার এতটা পলিটিক্যাল পাওয়ার ছিল, উনি কংগ্রেসের একটা বড় ডাইরেক্ট কোনো পোস্টে না থাকলেও, এমএলএ এমপি এরকম কোনো পোস্টে না থাকলেও, ওনার এতটাই প্রভাব ছিল। উনি জেনারেল সেক্রেটারি হিসাবে ওনাকে রাখা হয়েছিল কংগ্রেসের, কিন্তু তাছাড়াও উনি, ওনার হাত ধরে কিন্তু হাতে কিন্তু মোটামুটি 8টা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং 250 জন এমপি কাজ করতে। এমপি, এমএলএ নয়, এমপি। 250-এর উপরে এমপি কিন্তু ওনার হাতে ছিল, মানে যারা ওনার হাত দিয়ে কাজ করতেন, মানে উনি যা বলতেন সেইভাবেই চলতেন, এরকম একটা ব্যাপার। তো ইন্দিরা গান্ধীর পরে কিন্তু অনেকেই বলতেন যে উনি হবেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী, যদিও সেটা হয়নি। এমার্জেন্সিও বিতর্ক, এমার্জেন্সির সময় উনি বহু বিতর্কের সঙ্গে যুক্ত হন, এবং তার মধ্যে এখানে বহু বিতর্কের কথা লেখা আছে। তার মধ্যে সবচেয়ে বড়গুলোর কথা যদি আমি বলি, সবচেয়ে বড় হচ্ছে উনি ফ্যামিলি প্ল্যানিং এর জন্য উনি কিন্তু প্রথম ব্যক্তি, এবং প্রথম ব্যক্তি নয়, যদি আমি ইন্টারন্যাশনালি দেখি তাহলে ভারত প্রথম ফ্যামিলি প্ল্যানিং করে, এবং সেটাও সঞ্জয় গান্ধীর হাত ধরে।
এই নিয়ে প্রচুর বিতর্ক আছে, সেটা অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যেতে পারে। কিন্তু উনি কিন্তু ওনার হাত দিয়ে কিন্তু এটা শুরু হয়েছিল যে যাদের দুটোর বেশি বাচ্চা রাখা যাবে না, বাচ্চা থাকলে কি করা হবে, এইসব ব্যাপার নিয়ে অনেক জোর উনি আরোপ করেছিলেন এবং এর পেছনে কিন্তু ওনার একটা বাজে ইমেজও তৈরি হয়েছিল। উনি অনেক জায়গায় একটা যেটাকে বলা হয় তুর্কমান গেদ উচ্ছেদ, ওখানে একটা বস্তি বা একটা প্রচুর লোকের বসবাস ছিল, সেটাকে উনি তুলে দিয়েছিলেন, সেখানে প্রচুর লোক মারা গেছিল। এরকম বেশ কয়েকটা এমার্জেন্সির সময়, যেটা হয় এমার্জেন্সিতে, আপনারা শুনেছেন 75 সালে বহু পলিটিক্যাল লিডারদের তাদেরকে ধরে ধরে জেলে বন্দি করা হয়েছিল এবং শুধু রাজনৈতিক তাদের ব্যক্তিত্ব হিসাবে তাকে ট্রিট করা হয়নি, তাদের উপর অত্যাচারও করা হয়েছিল। তো সুতরাং সেই সময় প্রচুর তার এগেনস্টে কিন্তু অ্যালিগেশন আসে, এটা খুব স্বাভাবিকও ছিল, যে আসার কথাও ছিল। শেষ দিন যেদিন উনি প্লেনে উঠলেন তার আগের দিনই কিন্তু, আচ্ছা প্লেনটার নাম কি ছিল, প্লেনটার নাম হচ্ছে পিটস S21, ঠিক আছে, পিটস S21। মাত্র 1 মাস আগে এটা আমেরিকা থেকে আনা হয়েছিল। যখনই কোনো প্লেন এখানে আনা হবে তখন ওখানে ওইটাকে কিন্তু বহুবার কিন্তু যারা এক্সপার্ট পাইলট আছে তারা কিন্তু এটাকে বহুবার টেস্টিং করবে। সেটা কিন্তু একবারই শুধু টেস্টিং হয়েছিল এর আগে, আর টেস্টিং হয়নি। এটা নিয়ে অনেক তারাও তড়িঘড়ি করে এটাকে আনা হয়েছিল, তড়িঘড়ি করে এটাকে এগুলোকে মার্চ করা হয়েছিল পার্টস গুলোকে, এবং অ্যাসেম্বল করার পরে তড়িঘড়ি উনি এটাকে চালানোর দায়িত্ব নিয়েছিলেন। তার আগের দিনও উনি এটাকে চালিয়েছিলেন 22শে জুন 1980, মানে যেদিন উনি মারা গেলেন 23শে জুন ছিল তার আগের দিন। সাফদারজাং এয়ারপোর্ট থেকে দীর্ঘ ফ্লাইট অনুশীলন করার পরে তার সঙ্গে তার কো পাইলট ছিল R.K. ধাবান। উনি মোটামুটি ওনার কো পাইলট থাকতেনই সবসময়। উনি বলেন যে আমি আর ওনার সঙ্গে উড়বো না, উনি না করে দেন, কারণ উনি খুব খামখেয়ালি ভাবে প্লেন ওড়াতেন, আকাশে উঠতো যখন তখন সেটাকে কেরামতি করতে থাকতেন, যার জন্য উনি বলে দিয়েছিলেন আমি উড়বো না। পরবর্তীকালে 23শে জুন, তার পরবর্তী দিনই সকালবেলা 7:45 তার স্ত্রী মেনকা গান্ধী তাকে না ওড়ানোর জন্য অনুরোধ করে। ইন্দিরা গান্ধীর কাছে উনি যান, মেনকা গান্ধী বলেন যে আপনার ছেলেকে বোঝান, কিন্তু কাউর বারণ কিছু না শুনে উনি কিন্তু সাফদারজাং এয়ারপোর্টে চলে যান। ওই দিন ওনার সহ পাইলট ছিলেন তারই বন্ধু ক্যাপ্টেন সুবা সাক্সেনা। ইনি হচ্ছেন ক্যাপ্টেন সুবা সাক্সেনা, ইনি হচ্ছেন আমাদের সঞ্জয় গান্ধী। তারপরে কি হয়, তারপরে উনি 7:58 সময় প্লেন টেক অফ করে, আকাশে কলাবাজি দেখাতে থাকেন। উনি 3বার রোটেট করেন প্লেনটাকে। চতুর্থবার যখন পাক নিচ্ছেন তখন উনি কন্ট্রোল হারিয়ে ফেলেন এবং সেটা পড়তে শুরু করে। চাণক্যপুরীর নিকট একটা গাছের মাথায় এটা পড়ে। সেই মুহূর্তে ওখানে সঞ্জয় গান্ধীর দেহ ছিটকে পড়ে যায় এবং অ্যাম্বুলেন্সের এবং ওই প্লেনের নিচেই চাপা পড়ে ওনার যে কো পাইলট ছিলেন তার বডি, শুধু মাথাটা বেরিয়ে থাকে, বাকি বডিটা তার প্লেনের নিচে চাপা পড়ে। দমকল অ্যাম্বুলেন্স সব আসে, কিন্তু যতক্ষণ অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে ততক্ষণ দুজনেই স্পট ডেড। যদিও তাদেরকে সেই মুহূর্তে সেই জায়গাটি ইন্দিরা গান্ধী ছুটে আসেন খবর পেয়ে তার অফিস থেকে, সরাসরি ঘটনাস্থলে তিনি অ্যাম্বুলেন্সে করে যান। সঞ্জয় গান্ধীর বডির সাথেই হাসপাতালে ডাক্তার পৌঁছালেই বলে দুজনেই মৃত, কারণ স্পট ডেড হয়ে গেছিল দুজনের। এবং বলাও হয় যে সঞ্জয় গান্ধীর বডি বেশ কয়েকটা টুকরো ছিটকেও গেছিল, যেগুলোকে প্রায় 8টা টুকরোকে জোড়া লাগানো হয়েছিল ওই মুহূর্তে। নিজের চোখে জল আটকানোর জন্য, উনি যেহেতু একটা ডিগনিটেরিয়ান একটা পোস্টে রয়েছেন, উনি প্রধানমন্ত্রী, তো সেদিন পুরো একটা ব্ল্যাক সানগ্লাস পরেছিলেন, এখানে দেখতে পাবেন আপনারা। এবং ওই সময় কিন্তু মৃতদেহ আগুন দেওয়ার সময় ওনার বডির ওপরে, সঞ্জয় গান্ধী বডির ওপরে একটা দেশের পতাকা ছিল। ইন্দিরা গান্ধী বলেছিলেন পতাকাকে সরিয়ে দেওয়া হোক, কারণ সেটা কোনো রকম ভাবে শোভনীয় নয় ব্যাপারটা। দেশ শোকাহত, কিন্তু উনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি দৃঢ় ছিলেন। সেই সময় তিনি কিন্তু আরো 2-3টে রাজ্যের নিয়ে আলোচনা বাকি তাদের সাংসদদের সঙ্গেও করেছিলেন ওই দিন অন্য ঘরে বসে এই ঘটনার পরে, কারণ উনি জানতেন হয়তো যে দেশের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। রহস্য ও ষড়যন্ত্র, ব্ল্যাক বক্স যখন উদ্ধার করার সুযোগ ছিল সেই সময় কিন্তু ব্ল্যাক বক্সটাকে উদ্ধার করা হয়নি। ব্ল্যাক বক্সটা ওখানেই ছিল, সেটা কিন্তু উদ্ধার করা হয়নি। কেন করা হয়নি সেই উত্তর চাওয়াটাও হয়তো কোনোদিনও কেউ চাননি বা সাহস পাননি বলা উচিত, কারণ উনি কিন্তু অনেকটাই কিন্তু অটোক্রেসির মতোই খানিকটা পাওয়ার গেইন করেছিলেন। যাই হোক, সেটা বিতর্কিত ব্যাপার, অন্য সময় আলোচনা হবে। ইঞ্জিনে ত্রুটি ছিল, পাইলটের কি ভুল ছিল, নাকি রাজনৈতিক ষড়যন্ত্র ছিল, সেই ব্যাপারে কোনো খবর এখনো জানা যায়নি।
এর আগেও কিন্তু দুবার ওনার উপর অ্যাটাক করা হয়, কিন্তু দুবারই উনি বেঁচে যান। একবার হচ্ছে শাহজাহানপুরে বোমা হামলা হয় 1977-এ, এবং শাকারপুরে গুলি চালানো হয়, মাল্টিপল ওনার উপরে গুলি ফায়ারিং হয়, কিন্তু 1976 সালে কিন্তু সেটার থেকে উনি বেঁচে গেছেন। এখানে ইন্দিরা গান্ধীর ডাইরেক্ট ইনভলভমেন্টের কোনো খবর পাওয়া যায় না, এবং সেটা হয়তো ঠিকও নয়, কারণ ওনার কাছে কিন্তু সঞ্জয় গান্ধী একটা খুব হেল্পিং হ্যান্ড ছিল। তো তাকে কোনোভাবে সরিয়ে দেওয়া তার কোনো উদ্দেশ্য হতে পারে না, কারণ রাজীব গান্ধীও তখন সিনে নেই, রাজীব গান্ধী কোনোভাবে পলিটিক্স এর সঙ্গে যুক্ত না তখন ওই মুহূর্তে। মেনকা গান্ধীর এই সময় মেনকা গান্ধী ওনার মৃত্যু 2 বছর পরে 1982 সালে লখনৌতে সভায় মেনকা গান্ধী ভাষণ দিতে যাওয়া থেকে ইন্দিরা গান্ধী ক্ষুব্ধ হয়। উনি কিন্তু না করেছিলেন মেনকা গান্ধীকে। কেন না করেছিলেন? কারণ ওই সময় লখনৌতে যে সভাটা হচ্ছিল সেই সভাটা ছিল সঞ্জয় গান্ধীকে মেমোরেবল করে রাখার জন্য, বা সঞ্জয় গান্ধীকে মেমোরিতে রেখে, এবং তার বদলে রাজীব গান্ধী আসছে সেটা না মেনে নিয়ে, মানে ওনারা চাইতো যে মেনকা গান্ধী তার উত্তরসূরি হোক, রাজীব গান্ধী নয়। কারণ ইন্দিরা গান্ধীর কাছে সেই সময় দুটো অপশন ছিল, এক হচ্ছে রাজীব গান্ধী, আরেক হচ্ছে মেনকা গান্ধী, কিন্তু মেনকা গান্ধীকে ওখান থেকে ক্ষমতায় রাখা হয়নি। তো যাই হোক, ইন্দিরা গান্ধীর কথা না শুনেই যায়। ইন্দিরা গান্ধী বাইরে ছিল, খবর পেয়ে দেশে আসে এবং কথা বলে একটা মতবিরোধ হয়। মেনকা গান্ধীকে বাড়ি থেকে চলে যেতে পারে। মেনকা গান্ধী বলে এটা আমার স্বামীর বাড়ি, আমি যাব না। কিন্তু এই কথার উত্তরে ইন্দিরা গান্ধী এটাও বলেন এটা তোমার স্বামীর বাড়ি নয়, এটা প্রধানমন্ত্রী বাসভবন। তো রাত 11টার সময় ছেলে বরুণ গান্ধীকে নিয়ে কিন্তু মেনকা গান্ধী তখনই ট্যাক্সি করে বেরিয়ে চলে যায়। এর পরবর্তীকালে উনি পলিটিক্যাল পার্টি খোলেন একটি 1982 সালে, সঞ্জয় বিকাশ সংস্থা, যদিও সেটা খুব একটা পপুলারাইজ হয়নি বা খুব একটা লাভ হয়নি, কারণ এই সময় পিলভিটে উনি রাজীব গান্ধীর বিরুদ্ধে দাঁড়ান কিন্তু হেরে যান। 1988 সালে উনি জনতা পার্টিতে যোগ দেন এবং 89-তে পিলভিট থেকে আবার লোকসভা নির্বাচন উনি লড়েন এবং এইবার উনি কিন্তু জিতে যান। এর পরবর্তীকালে 2004 সালে বিজেপি গভর্নমেন্টে উনি যোগ দেন এবং বর্তমানে তিনি পরিবেশ এবং প্রাণী অধিকার রক্ষার সক্রিয়ভাবে উনি যুক্ত আছে। ওনার ছেলে বরুণ গান্ধী, যার মধ্যে অনেকেই বলে সঞ্জয় গান্ধীর সামান্য একটা ভাবধারা দেখা যায়, বাট খুব বেশি নয়। তো মেনকা গান্ধীর ছেলে বরুণ গান্ধী এখন বিজেপির নেতা, কিন্তু খুব বেশি পপুলারাইজ হয়নি, এটাও একটা ঘটনা। সঞ্জয় গান্ধীর 1% তার মধ্যে তার পপুলারিটি দেখা যায় না। গান্ধী পরিবার রাজনৈতিক বিভাজনটা এটা খুব ক্লিয়ার, একটা দল একটা দিক পুরোপুরি, যেখানে দেখা যায় যে রাজীব গান্ধীর স্ত্রী যিনি তিনি হচ্ছেন সোনিয়া গান্ধী, তিনি পুরোপুরি কংগ্রেসের হত্যাকর্তা, আর ওইদিকে আরেকজন হচ্ছে মেনকা গান্ধী, তিনি বিজেপির সঙ্গে যুক্ত। সঞ্জয় গান্ধী একটা স্বপ্ন ছিল একটা শক্তিশালী দেশ গড়বে, যেখানে সব নিয়ম মাফিক চলবে, সবকিছু সিস্টেমেটিক চলবে, টেকনোলজিক্যালি খুব অ্যাডভান্সমেন্ট হবে, কিন্তু সেই ব্যাপারটা হয়তো কোনো একটা ভাবে 33 বছর বয়সে একটা লোক মারা গেলে তার স্বপ্নটা আধোড়াই থেকে যায়, এবং সেটা তাই হয়েছিল এই ক্ষেত্রে। তো আজকে হয়তো বেঁচে থাকলে পুরো ব্যাপারটাই হয়তো সিনারিওটাই অন্যরকম হতো। তো যাই হোক, সেটা আজকে নেই। উপসংহারে একটা জিনিসই বলা যায় যে মাত্র এই 1946 থেকে 80, মাত্র এই কয়েক বছরের জীবনের মধ্যে যদি দেখি, 33-34 বছরের জীবনে সঞ্জয় গান্ধী মৃত্যুর আগে কিন্তু এখনো পর্যন্ত এই রহস্যটা রহস্যই থেকে গেছে, কোনোভাবে সলভ হয়নি। অনেকেই এখনো বলে যে একই ফ্যামিলির 3জন, দুইজন প্রধানমন্ত্রী বা একজন হবু প্রধানমন্ত্রী হতো, এরকম 3জনকে কিন্তু মার্ডার করা হয়েছে। মানে 2জন, মানে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, এবং থার্ড পার্সন বলা হচ্ছে সঞ্জয় গান্ধীকে। যাই হোক, সেই ব্যাপারে এখনো পর্যন্ত কোন রকম সুরাহা হয়নি। কেউ বলে যে পরবর্তীকালে ইন্দিরা গান্ধীর পরবর্তীকালে সঞ্জয় গান্ধী যদি প্রধানমন্ত্রী হতো, তাহলে অনেকেই ভয় পাচ্ছিল পলিটিক্যালি যে তিনি আরো পাওয়ারফুল হতেন, ইন্দিরা গান্ধীর থেকেও বহুগুণ বেশি পাওয়ারফুল হতেন, বহুগুণ বেশি অটোক্রেট রুল হতো, অটোক্রেটিক একটা রুলিং সিস্টেম তৈরি করতেন, যেটার জন্য হয়তো তাকে মেরে ফেলা হয়েছে। বাট এইটা এখনো পর্যন্ত কোনো রকম ভাবে তার কোনো ক্লু পাওয়া যায়নি। যেটা হতে পারে তার দু একটা ব্যাপার এটা হতে পারে, প্লেনটা ঠিক রকম ভাবে কিন্তু টেকনোলজি খুব তাড়াহুড়ো করে অ্যাসেম্বল করা হয়েছিল, তার জন্য তার মধ্যে কিছু ত্রুটি থাকতে পারে। হতে পারে যে উনি এতবার পাক দিচ্ছিলেন যে জিনিসটাতে উনি কন্ট্রোল করতে না পেরে পড়ে গেছেন। হতে পারে কোনো যান্ত্রিক ত্রুটি ওই সময় হয়েছিল, তার জন্য মারা গেছে। অনেক কিছু হতে পারে, কিন্তু এই রহস্যটা রহস্যই থাক। যা ফ্যাক্ট, সে ফ্যাক্টটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো ঘটনাটা এখন ক্লিয়ার আকার নিয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরকম ভিডিও যদি আপনারা আরো চান, আপনারা জানাবেন যে আপনারা এর পরবর্তীকালে কোন ভিডিও চান, কোন তথ্যের উপরে, কোন সত্যের অনুসন্ধান আপনারা চান আমাদের এই বিশ্বকোষ বাংলায়। আমি সেই ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা করব।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আপনাদের পরিচিতদের সঙ্গে এটা শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেল বিশ্বকোষ বাংলা। নমস্কার।